ওকে, তো আজকে আমরা যেই কবিতাটা পড়তে চলেছি সেই কবিতাটার নাম ড্যাফোডিলস, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো ড্যাফোডিলস ইজ বেসিক্যালি এটা একটা ফুল, ঠিক আছে, যেই ফুলের উপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখেছে। এন্ড নাও বিফোর উই জাম্প ইনটু দ্য পোয়েম, আমরা আগে একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নিই। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার জন্ম 7ই এপ্রিল 1770, কোথায় না ককারমাউথ, কাম্বারল্যান্ড ইন ইংল্যান্ড। তো ইংল্যান্ডে এনার জন্ম 1770 সালে, অ্যান্ড এনার মৃত্যু 1850 সাল, এগেন এপ্রিল মাসে 23শে এপ্রিল। নাও এটা তো হয়ে গেল জন্ম আর মৃত্যু, আর তিনি কোথায় জন্মেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় যে হি ওয়াজ আ রোম্যান্টিক পোয়েট। না, রোম্যান্টিক পোয়েট কথাটার মানে কি? রোম্যান্টিক পোয়েট কথাটার মানে হলো যে যেই কবির বিষয়বস্তু হয় নেচার, হয় চাইল্ডহুড, হয় মেমোরিজ, সেই কবিকে বলা হয় রোম্যান্টিক পোয়েট। এবারে টু বি ভেরি প্রিসাইজ, আই উড সে ইংল্যান্ডে 1798 এই সালটা ইংরেজি সাহিত্যের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিকজ এই ইন দ্য ইয়ার 1798 ইংল্যান্ডে একটা বই পাবলিশ হয়, যেই বইটার নাম লিরিক্যাল ব্যালাডস। যেই বইটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে যিনি আমাদের ড্যাফোডিলসের কবি, ইনি, অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ বলে আরেকজন পোয়েট। এবং এই 1798 উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস ইংল্যান্ডে একটা নতুন এজের শুরু হয়, একটা নতুন যুগের সূচনা হয়, এবং সেই যুগটার নাম হচ্ছে দ্য রোম্যান্টিক পিরিয়ড। নাও এই রোম্যান্টিক পিরিয়ডটা ইট লাস্টস টিল 1850। 1850 সাল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর সাথে রোম্যান্টিক এজ মানে ইংল্যান্ডে শেষ হচ্ছে। তারপরে ভিক্টোরিয়ান এজ শুরু। হ্যাঁ, অনেকে দ্বিমত আছে যে ভিক্টোরিয়ান এজ 1837 থেকে শুরু, যখন কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী হন আর কি। বাট আমরা বলি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যতদিন বেঁচে ছিলেন ততদিন ইংল্যান্ডের বুকে রোম্যান্টিক পিরিয়ড ছিল। আচ্ছা, এই যে 1798 থেকে 1850, এই যে সময়কালটা, এই যে 52টা বছর, এই 52টা বছর ইংল্যান্ডে যত কবি এসেছেন তার মধ্যে বেশিরভাগ কবিরই, তুমি যদি কবিতার বিষয়বস্তু পড়ো, তুমি দেখতে পাবে তাদের কবিতার বিষয়বস্তু ছিল প্রকৃতি। তারা নেচারকে নিয়ে প্রচুর লিখেছে। তাদের মধ্যে অনেকে চাইল্ডহুড নিয়ে লিখেছে, বাচ্চা বালাকে নিয়ে লিখেছে। তাদের মধ্যে অনেকে স্মৃতি, মেমরিজ, এগুলোর ওপর লিখেছে। এবং এদেরকে আমরা রোম্যান্টিক পোয়েট বলে থাকি। এবং রোম্যান্টিক ইরা, মানে এই 1798 থেকে 1850 এই সময়কার মধ্যে যদি টপ 3জন কবির নাম বলি যারা সর্বকালের সেরা, তাদের মধ্যে একজন হয়ে গেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার সম্পর্কে আমরা আজকে পড়ছি এবং যার কবিতা আমরা আজকে পড়ব। এছাড়াও স্যামুয়েল টেইলর কোলরিজ, জন কেটস, এরাও বিখ্যাত রোম্যান্টিক পোয়েট। অ্যান্ড নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি কি লিখেছেন লাইফে, কিসের জন্য বিখ্যাত, দেখো প্রথমেই বলে দিলাম লিরিক্যাল ব্যালাডস। এবং এই লিরিক্যাল ব্যালাডস একটা বই, একটা গ্রন্থ, যেই গ্রন্থটা ইনি কার সাথে লিখেছেন, কম্বাইন করে স্যামুয়েল টেইলর কোলরিজ। এছাড়াও দ্য প্রিলিউড, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিন্ট্রন আবে বলে একটা কবিতা আছে। এছাড়াও ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, আমাদের ড্যাফোডিলস, আমরা লাইন্স কম্পোজড অপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, এই সমস্ত কবিতাগুলো পড়েছি এবং এগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সেরা কবিতা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাগুলো লিখেছে তার মধ্যে ড্যাফোডিলস কিন্তু অন্যতম সব থেকে সোজা কবিতা, যেটা পড়তে ভীষণ ভালো লাগবে, যদিও বাচ্চাদের জন্য কবিতা, বাট আমরা বড় হয়ে আমরা পড়বো। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was the poet laureate. He was appointed as the poet laureate of the United Kingdom কত সালে না 1843, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মারা যাওয়ার 7 বছর আগে ওনাকে ইংল্যান্ডের পোয়েট লরিয়েট। নাও পোয়েট লরিয়েট কথাটার যদি বাংলা অর্থ তো হয় না, বাট স্টিল আমাকে যদি বলতে হয় আমি বলবো যে সভা কবি। লাইক ওনাদের যে প্যালেস, ওখানে যে রানী থাকেন, ঠিক আছে, তো ওদের প্যালেসের একজন কবি থাকেন হু ইজ আ রয়্যাল পোয়েট। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে এরকম পোয়েট লরিয়েট অ্যাপয়েন্ট করা হয় 1843 সালে। দিস ইজ সামথিং দ্যাট ইউ শুড রিমেম্বার। অ্যান্ড এছাড়াও এনাকে বলা হয় পোয়েট অফ নেচার, বিকজ মেজরিটি অফ হিজ পোয়েমস আর অ্যাবাউট নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেশিরভাগ কবিতা, অলমোস্ট অল দ্য পোয়েমস আর অ্যাবাউট নেচার, প্রকৃতি নিয়ে লেখা। এবং তার কবিতাতে যেহেতু প্রচুর প্রকৃতিকে নিয়ে লেখা হয়, নেচারকে নিয়ে লেখা হয়, এই জন্য এনাকে পোয়েট অফ নেচার বলা হয়। অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ রোম্যান্টিক পোয়েট্রি। ঠিক আছে, রোম্যান্টিক পোয়েট্রির জনক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। যদিও সবাই এই বিষয়টা নিয়ে একমত নয়, দ্বিমত আছেন, বাট স্টিল। নাও অ্যাবাউট দ্য পোয়েম ড্যাফোডিলস, ড্যাফোডিলস এর আরেকটা অল্টারনেটিভ টাইটেল হয়, এবং অল্টারনেটিভ টাইটেলটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড।
ঠিক আছে, এটা হচ্ছে ড্যাফোডিলস কবিতাটার প্রথম লাইন। সো এইটা ড্যাফোডিল কবিতার অ্যাকচুয়াল টাইটেল অ্যাকচুয়ালি। এবং এই আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড, এই যে কবিতাটা, এই কবিতাটা আমাদের মাঝে কি নামে পরিচিত? আমাদের মাঝে এই কবিতাটা পরিচিত ড্যাফোডিলস নামে। এবারে এই কবিতাটা পাবলিশ কবে হয়েছিল, কম্পোজ কবে হয়েছিল আর পাবলিশ কবে হয়েছিল? দেখো, এই কবিতাটা কম্পোজ হয়েছিল 1804 সালে। 1804 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে লেক ডিস্ট্রিক্টে যে লেক আছে সেই লেকের পাশে আর কি ঘুরছিল। অ্যান্ড দেয়ার হি স সাম ফ্লাওয়ার্স যাদের নাম হচ্ছে ড্যাফোডিলস। এবং ডরোথি ওয়ার্ডসওয়ার্থের জার্নালও এই বিষয়টা লেখা আছে অলরেডি। তো আমরা সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোথায় ঘুরছিল, কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছে এটা জানবো কি করে? অ্যাকচুয়ালি ডরোথি ওয়ার্ডসওয়ার্থ নিজের জার্নালে লিখে রেখেছিল যে দ্যাট উই হ্যাভ সিন সাচ থিংস। তো সেখান থেকে আমরা জানতে পারি যে 1804 সালে এই কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল, বিকজ হি হ্যাড এক্সপিরিয়েন্সড দিস বিউটি, এই সৌন্দর্যটাকে এক্সপিরিয়েন্স করেছিল ওই সময় ওয়াইল হি ওয়াজ ওয়ান্ডারিং উইথ হিজ সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। কোথায় না, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট। ওকে, অ্যান্ড দেন কবিতাটা 1804 সালে ফার্স্ট টাইম লেখা হয় এবং কবিতাটা প্রথমবার পাবলিশ হয় যেই কাব্যগ্রন্থে, সেটার নাম পোয়েমস। ইয়েস, খুব ইজি নামটা, পোয়েমস। এবং কত সালে এটা প্রথম পাবলিশ হয়? 1807 সালে। আচ্ছা, 1807 সালে যে ড্যাফোডিলস পাবলিশ হয়, আমরা কি সেটা পড়ছি? না। ড্যাফোডিলস এর একটা রিভাইজড এডিশন বা রিভাইজড ভার্সন পাবলিশ হয় 1815 সালে। তো ওই যে ভার্সনটা, ওইটা হচ্ছে 1815 সালে, যেটা সেকেন্ড ভার্সন অফ ড্যাফোডিলস, ওইটা একটু বেশি পপুলার অ্যামং দ্য মাসেস। এবং আমরা যেটা পড়বো সেটা কিন্তু ওই 1815 সালে লেখা ভার্সনটা। তাহলে আমরা আপাতত পড়লাম অ্যাবাউট দ্য অথর, রোমান্টিক এজ কোন সময়টা, অ্যান্ড দেন অ্যাবাউট দ্য পোয়েম, দ্য টাইটেল অ্যান্ড দ্য পাবলিকেশন। এবারে আমরা ডিরেক্টলি কবিতায় চলে আসবো। কবিতাটা শুরু হচ্ছে কিভাবে? কবিতাটা শুরু হচ্ছে যেখানে কবি বলছে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি একা এক ভাসমান মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। দেখো, কবি এখানে নিজেকে কিসের সাথে তুলনা করেছে? না, এক ভাসমান মেঘের মতো, একটা ক্লাউড হুইচ ইজ ফ্লোটিং। নাও দিস ইজ আ মেটাফার, রাইট? মেটাফার আমরা কাকে বলি? when two unlike objects are compared and the point of comparison is only suggested, not directly mentioned, with the words like as and like, it is called the metaphor. যখন দুটো ভিন্ন ভিন্ন জিনিসকে কম্পেয়ার, তুলনা করা হয় আর কি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে নিজেকে তুলনা করছে কার সাথে? না, ক্লাউডের সাথে। এবং সে বলছে যে আমি ঘুরছিলাম একা একা এক ভাসমান মেঘের মতো, that floats on high over vales and hills. মেঘ যা উপত্যকা আর পাহাড়ের ওপর দিয়ে ভেসে বেড়ায়। নাও উই হ্যাভ সিন কি পাহাড়ের ওপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, উপত্যকার উপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। ঠিক তেমন ভাবে আমিও ওই মেঘের মতো একা একা ঘুরে বেড়াচ্ছিলাম। কোথায় ঘুরে বেড়াচ্ছিল? উই নো অ্যাকচুয়ালি, লেক ডিস্ট্রিক্ট। when all at once I saw a crowd. যখন, when, all at once, হঠাৎ করে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা ভিড়। I saw a crowd. ভিড়, কিসের ভিড়? মানুষের ভিড়? নো, মানুষের ভিড় নয়। ভিড়টা কিসের? ভিড়টা হলো a host of golden daffodils, একদল সোনালী রঙের ড্যাফোডিল ফুল। So he was wandering on the Lake District. একা একা ঘুরছিল, অ্যাকচুয়ালি একা নয়, with him was his sister, বাট বোনের মেনশন নেই। তো সে বলছে যে আমি একা একা এক ভাসমান মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, যা পাহাড়ের উপর দিয়ে, যা উপত্যকার উপর দিয়ে ঘুরে বেড়ায়। ঠিক তখন আমি দেখতে পেলাম ভিড়। কিসের ভিড়? মানুষের নয়, একদল সোনালী ড্যাফোডিল ফুলের ভিড়। বিসাইড দ্য লেক, কিসের পাশে? হ্রদের পাশে। আমি অলরেডি বলে দিয়েছি লেক ডিস্ট্রিক্ট, অ্যান্ড দেন লেক, দের ইজ এ হিউজ লেক। তো হ্রদের পাশে আমি একদল সোনালী ড্যাফোডিল ফুল দেখতে পেলাম। বিনিথ দ্য ট্রিজ, গাছের নিচে, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, হালকা বাতাসে ফুলগুলো যেন দুলছে। ড্যান্সিং মানে নাচছে। সো দিস ইজ আ ভেরি গুড ইমেজ টু অ্যাকচুয়ালি ফর আওয়ার ইমাজিনেশন। আমরা যদি কল্পনা করতে পারি যে আমরা কোনো এক হ্রদের পাশে, কোনো এক লেকের পাশে আছি, অ্যান্ড দেন একা একা ঘুরে বেড়াচ্ছি, অ্যান্ড দেন আমরা দেখলাম
কিছু ড্যাফোডিল ফুল এবং হালকা হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় দোদুল্যমান যে ড্যাফোডিল ফুল, সেগুলোকে দেখে মনে হচ্ছে সেগুলো যেন দুলছে, সেগুলো যেন নড়ছে। So this is the end of the first stanza. Second stanza বলছে continuous as the stars that shine, ধারাবাহিক কিসের মতো? আকাশের তারার মতো। and twinkle on the milky way, আকাশের তারারা যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তারারা ধারাবাহিকভাবে জ্বলে থাকে রাত্রেবেলায়। ইফ ইউ সি টুয়ার্ডস দ্য স্কাই, আকাশে যদি তাকাও তুমি তারা দেখতে পাও তো ধারাবাহিকভাবে জ্বলে আছে। ঠিক তেমন ভাবে এই ড্যাফোডিল ফুলগুলো যেন ধারাবাহিকভাবে আলোকিত হয়ে আছে। আই ক্যান সি দ্যাট দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন, তারা এক অন্তহীন সারিতে বিস্তৃত। নাও যতদূর আর কি দেখছি আমি ড্যাফোডিল ফুলের লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ এক সারিবদ্ধভাবে যতদূর আমার চোখ যাচ্ছে আমি শুধুমাত্র দেখছি ড্যাফোডিল ফুল। তারা একেবারে তারা, আকাশের তারার মতো ধারাবাহিক। along the margin of the bay, বলছে একটি উপসাগরের ধারে। নাও দিস ইজ দ্য টুইস্ট, একটু আগে বলল লেকের ধারে, এখন বলছে যেন উপসাগরের ধারে। তাই এই উপসাগরের ধারে এটা বেসিক্যালি ওনার কল্পনা। নাও লেকটাকে উনি কল্পনা করছেন একটা উপসাগরের মতো, উপসাগরের ধারে যেন একদল ড্যাফোডিল ফুল। 10,000 saw I at a glance, এক নজরে যেন 10,000 ড্যাফোডিল ফুল আমি দেখলাম। আচ্ছা, 10,000 ড্যাফোডিল ফুল এক নজরে দেখা, এটা একটু বাড়িয়ে চাড়িয়ে বলা হয়ে গেল না? আমি এক নজরে 10,000 ড্যাফোডিল ফুল দেখে নিলাম। আসলে এটাকে বলা হয় হাইপারবোল। Hyperbole is also a figure of speech. When you express something in an exaggerated manner, তখন কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে বলে, তখন এটাকে বলা হয় হাইপারবোল। এখানে কবি হাইপারবোলের ব্যবহার করছেন, এখানে বলছেন আমি এক নজরে 10,000 ফুল দেখে নিলাম। Tossing their heads in sprightly dance, তারা তাদের মাথা তুলে যেন আনন্দের নৃত্য করছে। 10,000 ড্যাফোডিল ফুল উপসাগরের তীরে মাথা তুলে যেন নৃত্য করছে। লাইক দ্য উইন্ড ইজ ব্লোয়িং, হালকা বাতাস বইছে এবং সেই বাতাসে যেন ফুলগুলো মাথা তুলে দুলছে, মাথা তুলে নাচ করছে। Stanza 3, the waves beside them danced. নাও এই যে ড্যাফোডিল ফুলগুলো, এগুলো তো একটা আনন্দ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। যেন ড্যাফোডিল ফুলের আনন্দ দেখে যেন সমুদ্রের ঢেউও নিজেকে আটকে রাখতে পারছে না, সমুদ্রের ঢেউ যেন ড্যাফোডিল ফুলের আনন্দ দেখে নেচে উঠছে। বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। দেখো সমুদ্রের যে এই ঝলমলে ঢেউ, এই ঢেউ নৃত্য করছে মানছি, কিন্তু ড্যাফোডিল ফুলের নৃত্য তা যেন সমুদ্রের ঢেউয়ের এই নাচকেও হার মানিয়েছে। মানে দ্য সি ইজ বিউটিফুল ইন ইটসেলফ, সমুদ্র তো নিজে ভীষণ সুন্দর, কিন্তু এই ড্যাফোডিল ফুলগুলো তার যে সৌন্দর্য, এর কাছে সমুদ্রের সৌন্দর্য যেন কিছু না। A poet could not but be gay, এমন এক সৌন্দর্য দেখে, এমন ড্যাফোডিল ফুলের সৌন্দর্য দেখে একজন কবি নিজেকে খুশি না হওয়া থেকে আটকাতে পারছেন। মানে একজন কবি এমন সৌন্দর্য দেখলে সে খুশি হয়েই যাবে। এখানে গে মানে হচ্ছে টু বি হ্যাপি, ঠিক আছে? Like there's a difference between I am a gay and then I feel gay or I am gay. So you're saying, okay, a poet could not but be gay. যে এমন এক সৌন্দর্য দেখে কবি যেন নিজেকে আনন্দ হওয়া থেকে আটকাতে পারছে না, সে খুব খুশি হচ্ছে, খুব আনন্দিত হচ্ছে। ইন সাচ আ জোকান্ড কোম্পানি, এমন এক আনন্দময় সঙ্গ পেয়ে। দেখ জোকান্ড মানে আনন্দময়। আচ্ছা, কার সঙ্গ পেয়েছে? দো হি ওয়াজ ওয়ান্ডারিং লোনলি বা অ্যালোন, অ্যাকচুয়ালি লোনলি বলাটা ভুল হবে, দো হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যালোন, যদিও সে একা একা ঘুরছিল, কিন্তু এই একাকিত্বের মধ্যে কার সঙ্গ পেয়ে সে এত খুশি হয়েছে? এই ড্যাফোডিল ফুলগুলোর সঙ্গ পেয়ে। বলছে এমন এক আনন্দ দেওয়া যে সঙ্গ, আনন্দময় সঙ্গ, এমন সঙ্গ পেয়ে, এমন সুন্দর দৃশ্য দেখে আমি যেন নিজেকে খুশি হওয়া থেকে আটকাতে পারলাম না। একটা কবি হয়ে আমি নিজে প্রচন্ড খুশি। I gazed and gazed but little thought,
এই ফুলগুলোর দিকে যখন তাকালাম, আমি তাকিয়েই রইলাম, এতটা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম যে আমি ভাবতেই পারিনি হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট। আমি ভাবতেই পারিনি এই দৃশ্য আমার জন্য কি দান এনে দেবে। এর মানে এই দৃশ্যটাকে আমি যখন এনজয় করছিলাম, আমি বুঝতেই পারিনি যে এই দৃশ্যটা, এই ড্যাফোডিল ফুলের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমার মনে যে কত গভীর ছাপ ফেলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। যখন তুমি কোনো সুন্দর জিনিসকে দেখো, উপভোগ করো, তখন তুমি ওই ইউ আর ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, তুমি তখন সেটাকে দেখে যাও, এনজয় করে যাও। তুমি কল্পনাও করো না যে পরবর্তীকালে এই ছবিটা আমার মনের মধ্যে থেকে যাবে বা গেঁথে যাবে। তুমি তখন ব্যস্ত, কিসে ব্যস্ত? ওই যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে উপভোগ করতে। হ্যাভ ইউ এভার বিন টু হিলস? পাহাড়ে গেছিস নিশ্চয়ই। তো পাহাড়ের যখন সৌন্দর্য দেখিস, পাহাড়ের ওপরে বরফের চাদর দিয়ে ঢাকা, সূর্যের আলো পড়ছে, সোনালী বিকিরণ, তো ওইটা দেখে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে যাস, তুই দেখতে থাকিস, তো দেখতেই থাকিস, তুই ভুলে যাস এই কথাটা যে এই যে দৃশ্যটা, এটা যেন আমার মনে চেপে আসে। পরবর্তীকালে যখন আমি আমার বাড়িতে থাকবো, হয়তো আমার মানুষ চক্ষে মানে আমার মনে যেন এই ছবি ফুটে উঠবে। এইসব চিন্তা তুই করছিস না, ইউর জাস্ট নাও এনজয়িং দ্য বিউটি। তাই বলছে, আই গেজড অ্যান্ড গেজড, আমি তাকালাম তো তাকিয়েই রইলাম, বাট লিটল থট, আমি কখনো ভাবিনি হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, যে এই যে সৌন্দর্য, এই যে দৃশ্য, এ আমায় কি দিয়ে যাবে, আমি ওইসব ভাবিনি তখন। লাস্ট স্ট্যান্জা, ফর অফটেন, দেখ এখানে অফট লেখা আছে, ইট মিনস অফটেন মানে প্রায়শই। when on my couch I lie, যখন আমি আমার পালঙ্কে, আমি আমার বিছানায় শুয়ে থাকি। দেখ কবি যে ডেসক্রিপশন দিচ্ছে এটা অতীতে হয়ে গেছে। তো প্রায়শই যখন আমি আমার বিছানায় শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর ইন পেন্সিভ মোড, হয়তো ফাঁকা বসে আছি, ফাঁকা শুয়ে আছি, একা একা, অর ইন পেন্সিভ মুড মানে চিন্তাময় অবস্থায়। কখনো হয় না কবি একা একা শুয়ে আছে এবং কোনো কিছু নিয়ে চিন্তা করছে, তখন দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, এই যে দৃশ্য, এই দৃশ্য যেন আমার অন্তর্দৃষ্টিতে ঝলকে ওঠে, অর্থাৎ আমি যেন নিজের মনের মধ্যে এই দৃশ্য দেখতে পাই। এখন একা একা শুয়ে আছে বিছানায়, কিছু করার নেই, মন চিন্তিত, হঠাৎ করে মানুষ চক্ষে, মনের মধ্যে ওই ড্যাফোডিল ফুলের ছবি যেন ভেসে ওঠে, হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, যা নিঃসঙ্গতার আনন্দ। অর্থাৎ আমার একাকী অবস্থায় যখন আমি একা থাকি, এই যে দ্য ইমেজ অফ দ্য ড্যাফোডিলস, তা আমায় আনন্দ দেয়। আমার নিঃসঙ্গতার সাথী হয়েছে এই ছবি, এই দৃশ্য, যা আমার মনের মধ্যে চেপে আছে। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, যখনই আমার মনের মধ্যে এই দৃশ্য ফুটে ওঠে, আমার হৃদয় ভরে ওঠে আনন্দে, প্লেজার, আনন্দ। আমার মনের মধ্যে যখনই এই ছবি ফুটে ওঠে, নিঃসঙ্গতাতেও আমার মন আনন্দে ভরে ওঠে। অ্যান্ড ড্যান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং আমার মন ওই ড্যাফোডিল ফুলগুলোর সাথে যেন নাচতে শুরু করে। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য পোয়েম। আই গেস তোরা বুঝতে পেরেছিস, রাইট? ইজি। থ্যাংক ইউ।